আমার কোনোদিন শুনবেন না আমি শত কোটি টাকার মালিক হয়েছি। আমি গ্রামের ছেলে, আমি গ্রামেই ফিরে যাবো। ঢাকা শহরে আমার কোনো বাড়ি থাকবে না। ডাক্তাররা যদি কমিশন না খায় 60% চিকিৎসা ব্যয় কমে যাবে। একটি জনবহুল রাষ্ট্রে শিক্ষার দায়িত্ব সরকারকে নিতে হবে। সকলের জন্য সুস্বাস্থ্য নিশ্চিত করার জন্য, চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য, সকলের জন্য স্বাস্থ্য বীমা কিংবা সার্বজনীন স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে। আজকে গবেষণায় দেখা গেছে বাংলাদেশে প্রতি বছর 18 থেকে 20% মানুষ নতুন করে আপনার দারিদ্রতার শিকার হয় শুধুমাত্র চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়, যেটা বিএসএমএনইউ একজন ভাইস চ্যান্সেলর বলেছিলেন, ডাক্তাররা যদি কমিশন না খায় 60% চিকিৎসা ব্যয় কমে যাবে। তো এই যে চিকিৎসা সবার নাগালে পৌঁছে দেওয়ার জন্য, সবার স্বাস্থ্য সুরক্ষার জন্য চিকিৎসাকেও গুরুত্ব দিতে হবে এবং শিক্ষা তো সকলেরই প্রথম চয়েস। তো আমি সরকারকে অনুরোধ করব, যা আমাদের আজকে প্রধান অতিথিও বলে গেছেন, বাংলাদেশে দেখেন গত 53 বছরে বিএনপি, জামাত, সমস্ত রাজনৈতিক দল, ইসলামিক দল, বাম দল, ডান দল এই রকমের এক বিন্দুতে এসে মিলিত হয় নাই একটা ফাঁসিবাদী শাসনের অবসান এবং সার্বজনীন সকলের সমর্থনের ভিত্তিতে একটা নতুন অন্তর্বর্তীকালীন সরকার। সুতরাং সরকারকে আমরা অনুরোধ করব, যেটা বিএনপির মতো একটা বড় দলের মহাসচিব বলে গিয়েছেন, আমরা এই সরকারকে এনেছি, সমর্থন দিয়েছি, আমরা এই সরকার গঠন করেছি, আমরা এই সরকারকে সব ধরনের সহযোগিতা করতে চাই, কিন্তু সরকারের কাজে সুস্পষ্ট রূপরেখা থাকতে হবে, কোনো ফাঁক ফোকর থাকবে না। এই যে বিএনপি মহাসচিবরা বলেছেন যে বিরাজনীতিকরণের শঙ্কা, এই শঙ্কাটা কেন আসলো? কিছু তো কিন্তু আছে, নিশ্চয়ই কোনো আলাপ আলোচনা হচ্ছে এখানে সেখানে। কাজেই সেই জায়গা থেকে কিন্তু আমাদেরকে সতর্ক থাকতে হবে। রাজনীতিবিদরা রাষ্ট্র পরিচালনা করেছে বিগত 50 বছরেও, রাষ্ট্র পরিচালনা একটা রাজনীতি। সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকারকে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে একটা জাতীয় সরকারের রূপ দিয়ে কার্যত রাষ্ট্র সংস্কারের যে আমরা দাবি জানাচ্ছি সেটি সম্ভব, কিন্তু শুধুমাত্র কিছু নির্দিষ্ট সংখ্যক ব্যক্তিদেরকে দিয়ে কিংবা অরাজনৈতিক একেবারে কিছু ব্যক্তিদেরকে নিয়ে সেটি সম্ভব নয়। তাই আমরা আজকের আলোচনায় আমরা এটা তুলে ধরবো। আমরা আপনাদেরকে জানাচ্ছি যে সরকারের কাঠামোকে বৃদ্ধি করে রাজনৈতিক দলের প্রতিনিধিদেরকে নিয়ে এইটাকে একটা জাতীয় সরকারে রূপান্তর করা এবং শিক্ষক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের যে দাবি আছে সেটাকে যথাযথভাবে অ্যাড্রেস করা। বিশেষ করে শিক্ষকদের দাবি আমি মনে করি এটি অনতিবিলম্বে এই সরকার মেনে নিতে পারে এবং এই সরকারের প্রধান যে তিনিও কিন্তু একজন শিক্ষক। সুতরাং শিক্ষার মূল্য এবং শিক্ষকদের মর্যাদা নিশ্চয়ই তারা উপলব্ধি করবেন। বড় একটা দল, বিএনপির মতো একটা দল, তার মহাসচিব তিনি একজন শিক্ষক। এখন কিন্তু শিক্ষকদের জয় জয়কার। আপনাদের সমালোচনা করা আমার জন্য বেয়াদবি হবে, তাই আমি সমালোচনা করতে চাই না। তবে আমি একটা অনুরোধ আপনাদের প্রতি রাখতে চাই এবং আপনাদের সাথে আমি আজকে এই পুরো দেশবাসীকে সাক্ষী রেখে আমি একটা কথা বললাম। যেহেতু আমরা রাজনীতি করছি, রাজনীতি যে কয়দিন করি, রাজনীতি করলেও তো আমার একটা কর্ম করার দরকার, কিন্তু আমার কোনোদিন শুনবেন না আমি শত কোটি টাকার মালিক হয়েছি। আমি গ্রামের ছেলে, আমি গ্রামেই ফিরে যাবো। ঢাকা শহরে আমার কোনো বাড়ি থাকবে না, সেই রাজনীতি আমরা করতে চাই না। অর্থবিত্তের মালিক হওয়ার জন্য রাজনীতি করছি না, এটা আপনাদের সাথে কমিটমেন্ট করে গেলাম। আপনাদের ছাত্র হিসেবে আপনাদের কাছে একটা অঙ্গীকার চাই, আগামীর বাংলাদেশ বিনির্মাণ করার জন্য নৈতিক মূল্যবোধ সম্পন্ন মানসম্মত শিক্ষা আপনার শিক্ষার্থীদের কিংবা তরুণ প্রজন্মকে দেওয়ার জন্য আপনারা একজন আদর্শ শিক্ষক হিসেবে নিজেকে তুলে ধরবেন, নিজেকে উপস্থাপন করবেন, যেন আপনার ছাত্ররা আপনাকে অনুসরণ করতে পারে। পেছনের একটা কথা উদাহরণ দিয়ে আমি শেষ করবো আমার বক্তব্যটি। নিশ্চয় আপনাদের মনে আছে, আমি ডাকসুর ভিপি হওয়ার পরে আমি গণভবনে গিয়েছিলাম তৎকালীন সরকারের আমন্ত্রণে। সেই সময় 18 সালে একটা জাতীয় নির্বাচন হয়েছিল। জাতীয় নির্বাচনে বিএনপির মতো একটা দলকে কারচুপি করে মধ্যরাতে ভোট করে 7 জনকে মানে সিলেকশন করে ঘোষণা দিয়েছিল, বাকিদের ঘোষণা করে নাই। তো আমি তখন চিন্তা করলাম যে বিএনপির মতো একটা দল 7 জন সংসদে গিয়েছে, বিকজ পরিস্থিতির মধ্যে যেখানে স্পেসটুকু আছে ন্যূনতম কাজে লাগিয়ে প্রাতিষ্ঠানিক জায়গা থেকে ফাইট করতে হবে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটা কথা বললে দ্বিতীয় সংসদ থেকে সেটি সকলের মাঝে একটা আবেদন তৈরি করবে, কিন্তু আমি যদি ফলাফল বর্জন করি 2 দিন পত্র পত্রিকার আলোচনার পরে আমার কথারও আসলে আর গুরুত্ব থাকবে না। কাজেই তখন আমরা সকলের মতামত নিয়ে আমরা গণভবনে যাই। সেই সময় আমার বক্তব্যটি যদি শুনে থাকেন, আমি পরিষ্কারভাবে প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষিকার কথা বলেছিলাম। যেহেতু ছোটবেলায় আমার মা মারা গিয়েছে, তাদের যে স্নেহ ভালোবাসা পেয়েছি তাদের কথা আমি বলেছিলাম। সুতরাং আজকে আমাদের কিছু অভিভাবকরা দেখা যায় ছাত্রকে মানুষ করার জন্য
একজন ছাত্রকে হয়তো একটু কটু কথা বলেছে, কিংবা একটা ব্যাগ দিয়ে একটা বাড়ি দিয়েছে, তার জন্য স্কুলে তুল কালাম কাণ্ড করে ফেলে। সুতরাং আমাদের এই ধরনের অভিভাবকদের মানসিকতাও পরিবর্তন করতে হবে। এবং ওই যে মির্জা সাহেব যেটা বলেছেন যে শিক্ষকতা পেশা একটা আদর্শ, কাজে আপনি যখন এই 5 লাখ টাকা দিয়ে এই পেশায় আসবেন, কিংবা আমরা গত 1.5 দশকে দেখেছি শিক্ষকদেরকে কিভাবে এই ফ্যাসিবাদের প্রাতিষ্ঠানিক রূপদান করার জন্য ব্যবহার করা হয়েছে ভোট কেন্দ্র, ভোটার তালিকা এবং ভোট প্রদানের ক্ষেত্রে। কাজে সেই ক্ষেত্রে আজকের যে বিশ্ব শিক্ষক দিবসের যে প্রতিপাদ্য যে আপনার শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার, সেই নতুন সামাজিক অঙ্গীকার প্রকৃত অর্থে শিক্ষকরাও যদি ধারণ না করে, তাহলে এই জাতি গড়া সম্ভব না। নিশ্চয়ই আপনারা আমাদেরকে পথ দেখাবেন, আপনাদের সেই নতুন অঙ্গীকার সমাজকে নতুন করে পথ দেখাবে। সেই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।